হ্যালো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সকলকে জানাচ্ছি বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর যারা বড়রা আমার ভিডিও দেখে তাদের জন্য প্রণাম। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু জিনিস নিয়ে আমি জানি অনেক দিন ধরে আমি আসিনি মার্কেটে, কিন্তু আমি যদি দেখি মার্কেট রিসেন্ট আমি লাস্ট যা ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে মার্কেটে হ্যাভক কোনো মুভমেন্ট হয়নি। মার্কেট নিচে গেছে, মার্কেট আবার উপরেও গেছে, আবার নিচে গেছে। তো মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জে বিগত কয়েক মাস ধরে রয়েছে। আই থিঙ্ক 3-4 মাস ধরে কন্টিনিউ একই সাইডেস রয়েছে। ওই 25,000-এর ওপরে যাচ্ছে কিছুদিন, তারপরে আবার নিচে পড়ে যাচ্ছে। আর নিচের দিকে একটা রেঞ্জ, একটা উপরের দিকে রেঞ্জ বানিয়ে একটা টোটাল সাইড হয়েছে। যারা মার্কেট থেকে একটু সাইডে আছো, যারা ইনভেস্ট করছো ছোটো ছোটোভাবে কিছু কিছু করে ইনভেস্ট করছো, তারাই বরঞ্চ আই থিঙ্ক সেফ আছে। আর যারা ট্রেডিং করছে তাদের তো বলে বোঝানো যাবে না তাদের কখন কোথায় কে ফেসে যাচ্ছে। ইভেন আমিও অনেকবার ফেসেছি অনেক রকমভাবে। তো মার্কেটে মোমেন্টাম যখন নেই, পার্টিকুলার কোনো ডিরেকশন কোনো দিকে নেই, সেখানে পজিশনাল ট্রেড নিলে লস যে কোনো মানুষের হবে। যা করবে ইন্টারডেতে করবে, যতক্ষণ না প্রপার কোনো ডিরেকশন মার্কেটের আসছে ততক্ষণ অবধি পজিশনাল থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় আজ থেকে 5 বছর 6 বছরের জন্য বা 2-3 বছরের জন্য যদি কেউ ইনভেস্ট করতে চায়, তারা ছোটো ছোটো যেসব স্টক অলরেডি হাই থেকে 50-60% ডাউনে চলে, সেসব স্টকে টুকটুক করে ইনভেস্টমেন্ট করতে পারো। তো আমি ওইসব স্টক নিয়েও আজকে আলোচনা করব কিছু। তো ভিডিওটা শুরু করি। আগে প্রথমে নিফটি নিয়ে আলোচনা করি। তো আগে নিফটির চার্টে আসি, নিফটি কী করছে বা কী করতে পারে সেই চার্টে আসি। তো লাস্ট রিসেন্টলি যেটা হলো, এই গত পরশু দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটু আলোচনা করাটা দরকার এই মুহূর্তে। যে ট্রাম্প হঠাৎ করে রাতে টুইট করলো, যে ফ্রাইডেতে হয়েছে ঘটনাটা। ট্রাম্প হঠাৎ করে টুইট করলো যে চায়নার উপর ট্যারিফ লাগিয়ে দেবে, কারণ ওরা রেয়ার আর্থের উপর কি একটা এক্সপোর্টের রেস্ট্রিকশানস লাগিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের। তো এটা একটা সমস্যার কারণ তৈরি হয়েছে, যার কারণে মার্কেটেও ফল, আমাদের গিফট নিফটিতেও ফল দেখিয়েছে যথেষ্ট, 200 পয়েন্টের ফল, যেটা খুব একটা হিউজ আমি মনে করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। আর ডাউ জোন্সে 800 পয়েন্টসের ফল, ন্যাসড্যাকেও ফল রয়েছে। তো এখনও অবধি সেই জিনিসটা ক্যাটালিস্ট বা কোনো রকম বড় ক্র্যাশের পরিবর্তন হওয়ার মতো সিগন্যাল এখনও অবধি আসেনি। মন্ডে মার্কেট খুললে বা মন্ডে মার্কেট কীরকম রিয়্যাক্ট করে এই ব্যাপারটাতে, গ্যাপ ডাউন খুলবে এটা ক্লিয়ার, কিন্তু কীরকম রিয়্যাক্ট করে বা গ্যাপ ডাউন খুলে ওপরে ট্রেড পুরোপুরি টেনে দেয়, পুরো যদি গ্যাপ ফিল করে ফেলে, তাহলে তো কোনো কথা নেই, তাহলে একবার উপরের দিকে যাচ্ছে, যেরকম মার্কেট উপরে মুভমেন্ট দিচ্ছে রিসেন্টলি, তো উপরের দিকে একটা মুভমেন্ট আসবে, সেসব নিয়ে আলোচনা করব। আর আমি শুধু নিউজটা নিয়ে আলোচনা করে নিই আগে। তো নিউজের যে ফল, এবার আমি একটা কথা বলি, এই যে এই নিউজটা ক্যাটালিস্ট হিসাবে বা এটা যদি ক্র্যাশ যদি সিগন্যালিং হিসাবে কাজ করতে চায়, তাহলে মার্কেট কী করতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। যদি এটা ক্র্যাশ বা কোনো ইন্ডিকেশান থাকে যে এইটা কোনো ক্র্যাশের সিগন্যাল আছে এখানে, তার ফার্স্ট সিগন্যাল হবে যে মার্কেট মানডেতে যেই রেঞ্জে খুলুক, 200 পয়েন্ট গ্যাপ ডাউন খুলুক, 100 পয়েন্ট গ্যাপ ডাউন খুলুক, 150 পয়েন্ট গ্যাপ ডাউন খুলুক বা আরও নিচে খুলুক, মার্কেট কিন্তু ইন্টারডেতে রিকভারি দিলেও সেই রিকভারি কিন্তু সাস্টেন যেন না হয়। মার্কেট যেন মানডেতে রেডে ক্লোজ হয় এবং কন্টিনিউ 2-3 দিন 4 দিন 5 দিন কন্টিনিউ যেন মার্কেটে ধীরে ধীরে হোক বা স্পিডে হোক একটা ফল আসতে হবে। অ্যাকচুয়ালি কি, মার্কেট যদি যখন ক্র্যাশ হয় তখন তো কাউকে না কাউকে ফাঁসাতে হবে। যারা বুলিশ আছে বা যারা বুলিশ ট্রেডে রয়েছে তাদেরকে তো ফাঁসাবে। সেই ফাঁসানোটা যদি সিগন্যালিং না আসে, তাহলে আমরা ক্র্যাশ সিনারিওটা প্লে করবো না বা ক্র্যাশিংয়ে বা কোনো ডিরেকশানে প্লে করবো না। আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, মনডেতে কী হয় সেটা দেখব এবং সেই মতো টিউসডে, থার্সডে, ফ্রাইডেতে আমরা ট্রেড প্ল্যান করব। তো এখন এই মুহূর্তে কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আবার কোনো মানে মানে তাড়াহুড়ো করার দরকার নেই, আমি শর্ট করে দেবো মার্কেট সোমবারে খুললেই শর্ট হয়ে যাবে, কোনো করার দরকার নেই। ফাঁসি দেওয়ার চান্স বেশি, কারণ এতদিন ধরে শর্টারদের ফাঁসিই এসছে। যারা শর্ট করেছে মার্কেটকে, তাদের প্রতি মুহূর্তে নিচের লেভেল কেটেছে, শর্ট করেছে, ফেসে গেছে, নিচের লেভেল কেটেছে, শর্ট করেছে, ফেসে গেছে। বুলসদের ফাঁসিয়েছে, কিন্তু বুলসদের জেনারেলি কিছু না কিছু করে বার করে দিয়েছে মার্কেট, কিন্তু অ্যাকচুয়ালি ফাঁসছে হচ্ছে শর্টাররা। তো যারা শর্ট করার আগে 10বার ভাববেন। এই মুহূর্তে মার্কেট কিন্তু শর্টিংকে শর্ট যারা করে তাদেরকে পয়সা কামাতে দিচ্ছে না। তো সেই বুঝে কাজ করবেন।
আর মার্কেট নিচে খুললেও একবার ওয়েট অ্যান্ড ওয়াচ করবেন। মন্ডেটা দরকার হলে ট্রেড করবেন না, কালকে কোনো ট্রেড করার দরকার নেই। একবার ওয়েট অ্যান্ড ওয়াচ করুন কী সিচুয়েশান হয়। মন্ডেতে রিকভারি যেটা দেবে, যদি মার্কেটে রিকভার পুরো হয়ে যায় তাহলে তো পরিষ্কার যাচ্ছে যে ওপরেই যাচ্ছে, তখন ওপরের চিন্তাভাবনা করবেন। আর যদি নিচে ক্লোজ করে বড় একটা রেড ক্যান্ডেল হয় এনগালফিং টাইপের, এই টাইপের এনগালফিং বড় দুটো ধর পরপর একটা এরম বড় রেড ক্যান্ডেল যদি দেখা যায়, তারপরের দিনও দেখছেন যে পরের দিনও একটা রেড ক্যান্ডেল পুরো এই লেভেলটাকে হয়তো দুটো তিনটে ক্যান্ডেলে, এই যে পুরো রেঞ্জটা ওপরে যাচ্ছে এটা যদি দুটো তিনটে ক্যান্ডেলে নিচে ক্লোজ করে দেয়, নিচে কেটে দেয় নিচের রেঞ্জে, তাহলে একটা সিগন্যাল আসবে যে মার্কেট কিন্তু ভবিষ্যতে একটা নিচের দিকে একটা বড় কারেকশান বা বড় একটা ডাউন ট্রেন্ডের একটা সিগন্যাল ক্লিয়ার করছে, মানে দিতে পারে আগামী দিনে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মার্কেটে উপরে যাচ্ছে, আমি যদি একটা নিউজ যদি অ্যাভয়েড করি, একটা ক্লিয়ার সিগন্যাল এখানে একটা লিডিং ইম্পালস বা এবং একটা লিডিং ইম্পালস বা একটা মানে কি বলবো আপসাইডেরই একটা ফরমেশন তৈরি করছে, যেটা হায়ার হাইজ হায়ার লো একটা ফরমেশন তৈরি করছে, ঠিক আছে। বা প্রবাবিলিটি আছে যে আমার এই রেঞ্জটা অ্যাচিভ করতে পারে যদি মার্কেট গ্যাপ ডাউন ধরো 25,000 আশেপাশে খুলেও যদি ওপরের দিকে চলে যায়, পুরোটা রেঞ্জ কেটে দেয় ওপরের দিকে, তাহলে তো প্রপার ক্লিয়ার যে একবার উপরের হাই কাটবে বা হাইয়ের আশেপাশে যাবে, বা আমরা 26,000-এর জন্য একবার প্লে করা যেতে পারে, কারণ মার্কেট অনেক দিন ধরে সাইডওয়েজ রয়েছে। আমি যদি সাইডওয়েজ রেঞ্জটা টাইমটা ক্যালকুলেট করি, মানে অলমোস্ট আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার মে মাস থেকে, মানে 15th মে বা 15 মে ওই রেঞ্জ থেকে আপ টু চলছে আপনার, এখনও অক্টোবর মাস হয়ে গেছে, মানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অলমোস্ট 5 থেকে 6 মাস একই সাইডে রয়েছে, রেঞ্জে রয়ে গেছে। তো এবার একটা মার্কেট কিছু না কিছু ডিসিশান নেবে, আইদার নিচে নাহলে ওপরে, কিছু তো একটা ডিসিশান মার্কেটকে নিতেই হবে। তো সেই ডিসিশান যদি নেয়, তো যদি নিচের দিকে ডিসিশান নেয়, সেটাও ক্লিয়ার বলে দিলাম যে মার্কেট 3-4টে ক্যান্ডেলেই এই পুরো ওপরের দিকে রেঞ্জটা, যে উপরের দিকে যে কদিন ধরে যাচ্ছিল লাস্ট এক সপ্তাহ ধরে, তো সেই রেঞ্জটাকে পুরো কেটে দেবে 2-3টে ক্যান্ডেলের মধ্যেই। তাহলে এটা ক্লিয়ার সিগন্যাল হবে যে মার্কেটে একটা ডাউন ট্রেন্ডিং সিগন্যাল তৈরি হচ্ছে। আর যদি ওপরে যায়, আর যদি নিচে খুলে ওপরে চলে যায়, তাহলে একবার উপরের দিকে রেঞ্জের জন্য প্লে করা যেতে পারে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার যদি মানে অভিমত বা আমার যদি একটা মতামত কেউ চায়, আমি বলবো এখন মার্কেট থেকে একটু সাইডে থাকাই ভালো। প্রপার ক্লিয়ারিটি আসুক, প্রপার একটা রেঞ্জ ব্রেকডাউন দিক, এইখানে যেমন 24,350 400 এই ব্রেকডাউন দেবে, আর ওপরে যদি ব্রেকআউট দেয় যে 25,500 600 এই লেভেলটাকে ওপরে কেটে দেয়, তাহলে ব্যাস ওপরের দিকে একটুখানি প্লে করার জন্য, ছোটোখাটো রেঞ্জ প্লে করার জন্য, বা উপরের দিকে ধরুন এই হাইটাকে একবার প্লে করার জন্য, ওই 26,000-এর হাই প্লে করার জন্য একবার 26,100 200 এই হাইটা প্লে করার জন্য যেতে পারে, ম্যাক্স টু ম্যাক্স ওইটাই। কিন্তু আমি ওই হাইটাকে গেলেও যদি কখনো যায়ও, তাহলেও কিন্তু একবার নিচের দিকে মার্কেট আসবে, এইটা আমার ক্লিয়ারিটি আছে। আর এর মধ্যে আমার এখনও কোনো চেঞ্জেস আসেনি। এখান থেকে কেউ যদি বলে মার্কেট 30,000 হয়ে যাবে, আমি বলবো না, কখনোই সম্ভব নয়। যদি হয় তো হবে, আমারও ভাই পোর্টফোলিও পড়ে আছে, আমারও পোর্টফোলিও ডাউন চলছে, তাহলে আমার পোর্টফোলিও প্রফিট হয়ে যাবে। এখনও অবধি পোর্টফোলিওতে মার্কেট এখানে আছে, পোর্টফোলিও দেখে নিন খুলে, যারা মার্কেটে ইনভেস্ট করে রেখেছে স্টকস, তাদের স্টকসে ইনভেস্টমেন্ট দেখে নিন। কিছু কয়েকটা মুষ্টিমেয় স্টক ছাড়া, যেমন ডিফেন্স সেক্টর বা কখনো কোনো সেক্টর ছোটোখাটো ছুটকা মুটকা সেক্টরে যদি প্রফিট হয়ে থাকে, পার্টিকুলার স্টক স্পেসিফিক দু একটা হতে পারে, 2-4টে স্টকসে প্রফিট থাকতে পারে, কিন্তু ওভারঅল যদি 10-12-20টা স্টকস থাকে, তার মধ্যে কিন্তু কোনো প্রফিটেবল নেই, উল্টে হয়তো নেগেটিভ রিটার্ন আছে, প্রফিট নেই, কারণ ম্যাক্সিমাম স্টকেই একটা বাজে কারেকশান চলছে আর কন্টিনিউ ডাউনেই চলছে। আমি এখন স্টকসের ভিডিওতে আসবো, স্টকসের এই পরের এতে আসবো, স্টকসের ক্যাটাগরিতে। তো নিফটি নিয়ে আলোচনা করলাম। তো মোটামুটি যে সিচুয়েশান চলছে তাতে করে ভালো সিচুয়েশান নেই, কিন্তু তাও মার্কেট হোল্ড করছে ওপরের দিকে। তার শুধুমাত্র এসআইপির পয়সা বা মিউচুয়াল ফান্ডের পয়সা, আমাদের এখানকার মিউচুয়াল ফান্ড বলুন রিটেলার বলুন কন্টিনিউ বাই করছে, তাদের জন্য একটা মার্কেট তার নিজের জায়গাটাকে হোল্ড করে রেখেছে। এবার কতদিন কীভাবে হোল্ড থাকবে সেটা জানি না, যদি এরকমভাবে সাইড ওয়েজে আরও 1.5 বছর কাটিয়ে দেয় তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ অনেক স্টক তো নিচে চলে এসছে, সেই সব স্টক নিচের দিকে আমি তো ধীরে ধীরে বাই করছি একটু করে। এখন একটা বেসিক, আমি যদি কাউকে বলি যে স্টকস ইনভেস্টমেন্ট করার যদি কারোর ইচ্ছা থাকে এই সময়, তো এই সময় সবথেকে বেস্ট অল্প করে পয়সা
কিছু কিছু স্টক যেসব 30-40%, 80% অনেক ডাউন চলছে, সেসব স্টকে 20%, 30% করে কিছু পয়সা, মানে ধরুন আপনি 100 স্টক কিনতে চান, তো 10টা 20টা করে এরকম স্টকস নিয়ে রেখে দিতে পারেন, ক্ষতি নেই। যদি মার্কেট কখনো পড়েও যায় তো এখানে অ্যাভারেজ করে নেবেন পরে, আপনার তো ক্যাশ হ্যান্ডে রয়েছেই। পুরোপুরি ফুল ফ্লেজেড এই সময় ইনভেস্টেড থাকাটা আমি কখনোই কাউকে সাজেস্ট করব না। তো হয়ে গেল নিফটি নিয়ে আলোচনা। ব্যাঙ্ক নিফটি একটা ভালো মুভ দিয়েছে উপরের দিকে। আমি বলেও ছিলাম লাস্ট ভিডিওতে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট আসতে পারে, কিন্তু এত বড় মুভমেন্ট আসবে এটা ভাবা যায়নি। যাই হোক, একটা রিট্রেসমেন্ট জোনে রয়েছে, এই জোনটা স্পেশাল জোনটা রয়েছে, এখান থেকে নিচের দিকে তো খুলবে মন্ডেতে, তারপরে কীরকম কী মুভমেন্ট হয়। জেনারেলি আমি যদি বলতে চাই, এই মুভমেন্টটা এই যে 3, 4, 5, এখানে 5 কমপ্লিট করে ওপরের দিকে চলে গেছে। এখানে 5 আমি মার্কিং করে দিই, একটা মার্কিং করে দিলে সুবিধা হবে। এখানে এক সেকেন্ড, হ্যাঁ, এখানে মার্কিং আমি 5 হয়ে গেছে, তো এখানে একটা 5 লেগে গেছে। তো 5 লেগে এটা টোটাল 1, 2, 3, 4, 5 বলে একটা টোটাল একটা ওয়েভ তৈরি করেছে, ফার্স্ট ওয়েভ। এখানে একটা ফার্স্ট ওয়েভ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা সেকেন্ড ওয়েভ যাচ্ছে, সেকেন্ড ওয়েভের ম্যাক্সিমাম পয়েন্ট ও রিচ করে গেছে। এরপর একটা নিচের দিকে মোমেন্টাম আসতে পারে, আনটিল অ্যান্ড আনলেস এই হাইটাকে কেটে না দেয়। এই সেকেন্ড ওয়েভের যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমি মার্ক করে রাখি, এই পয়েন্টটা যদি ওপরে কেটে দেয় তাহলে এই কাউন্টিং ভুল, তাহলে এটা নর্মাল কারেকশানের মধ্যেই পড়ছে। এই যে 57,285 এই জোনটা খুব ইম্পর্টেন্ট। এর ওপরে চলে গেলে এটা সেকেন্ড ওয়েভ নয়, এটা কোনো অন্য ওয়েভ বা ফিফথ ওয়েভের পার্ট হতে পারে, বা একটা নেক্সট একটা বড় ওয়েভের পার্ট হতে পারে, তারপরে আবার নিচের দিকে পড়তে পারে। কিন্তু আপাতত এই অবধি দাঁড়িয়ে সিচুয়েশানে দাঁড়িয়ে এটা একটা ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড, ফোর্থ, ফিফথ ওয়েভ, একটা ফার্স্ট ওয়েভ লেগে গেছে, এটা সেকেন্ড ওয়েভে আছে। এই সেকেন্ড ওয়েভ অলমোস্ট কমপ্লিট, ABC, এর ABC কারেকশান করে এখান থেকে একটা নতুন ফ্রেশ লেগ শুরু হতে পারে, এটা এক্সপেক্টেড আছে। এবার এর থেকে হোক বা এখান থেকে একটু উপর থেকে হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু এই লেভেলটা যেন না কাটে। এই লেভেলটা কাটলে পুরো এই যে মার্কিংটা পুরো চেঞ্জেস হয়ে যাবে, তখন এটা নর্মাল ABC প্যাটার্নে আসবে, তখন এটা একটা কোনো লিডিং ইম্পালস বা কোনো ইম্পালসিভ প্যাটার্ন তৈরি হবে, তারপরে ওপরে গিয়ে আবার নিচে ক্র্যাশ যখন করবে তখন দেখা যাবে। তো আপাতত এই স্টপ লস লাগিয়ে, এইখানে স্টপ লস লাগিয়ে কেউ যদি শর্ট করতে চায় করতে পারে, কারণ একটা ভালো লেভেলে আছে, ছোট্ট একটা ভেতরের রেঞ্জে আছে, বা যেই লেভেলেই পায় না কেন এখান থেকে একটা অপরচুনিটি আছে। আমি ব্যাঙ্ক নিফটিতে বলছি, নিফটিতে কনফিউশন আছে, নিফটি পুরো সাইড ওয়েজ, নিফটিতে বোঝা যাচ্ছে না অতটা ভালো করে। ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি ক্লিয়ারিটি আছে। যদি এই লেভেলটা কেটে যায় তো স্টপ লস হিট, তখন আমি তখন আবার এখানে এটা চেঞ্জ করব, আমার মার্কিংটাকে চেঞ্জ করব। তো ব্যাঙ্ক নিফটি হয়ে গেল, ব্যাঙ্ক নিফটি মোটামুটি ক্লিয়ারিটি আছে ব্যাঙ্ক নিফটিতে, যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যেতে পারে। ABC প্যাটার্ন অলমোস্ট কমপ্লিট করে গেছে, তো বাউন্সটা অনেকটা নিয়ে নিয়েছে। যাই হোক, তো নিফটিতে অতটা নেয়নি, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ভালো বাউন্স নিয়ে নিয়েছে। ব্যাঙ্ক নিফটি পড়েও ছিল রিসেন্টলি বেশি, মানে লাস্ট এতে ফলে ব্যাঙ্ক নিফটি নিচে বেশি পড়েছিল, তো এই জন্য বাউন্সটাও ভালো নিয়েছে। তো এবার স্টকসের আলোচনায় আসি। বেশ কিছু স্টকস ভালো লেভেলে রয়েছে, এখানে অ্যাড করা যেতে পারে। আমি ফুল ফ্লেজেড অ্যাড করতে বলবো না, আর আমি যা স্টক বলছি সেগুলো কোনো ট্রেডিংয়ের জন্য নয়, ইনভেস্টমেন্টের জন্য কেউ ভেবে রাখতে পারো, বা কোনো রেকমেন্ডেশন নয়, একটুখানি দেখতে পারো, নিজেদের রিসার্চ এবং দেখে শুনে নিজেদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই ইনভেস্ট করবে, এটা আমার রিকোয়েস্ট। আর আমি যে স্টক নিয়ে আলোচনা করছি সেই স্টকগুলো ইনভেস্টমেন্ট পারপাস, কোনো ট্রেডিং পারপাস নয়। আমি বেশ কিছু স্টকস নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই সবার আগে আমার ফেভারিট স্টক বাটা ইন্ডিয়া। তো বাটা ইন্ডিয়া কী হয়েছিল, রিসেন্টলি একটা ভালো লো মেরেছিল 1025 আশেপাশে। তো 1025 আশেপাশে দিয়ে এখান থেকে একটা ইম্পালসিভ প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি তৈরি করেছে। এবার এটা ইম্পালসিভ প্যাটার্ন কি নর্মাল ABC প্যাটার্ন এখনও ক্লিয়ারিটি আসেনি, কিন্তু যদি বাটা ইন্ডিয়াকে এই 1140 বা 1120 এই আশেপাশে পাওয়া যায়, এখানে ছোটো ছোটো কোয়ান্টিটিতে অ্যাভারেজ করে নেওয়া যেতে পারে, এই রেঞ্জের আশেপাশে নেওয়া যেতে পারে, অল্প কোয়ান্টিটিতে। আমি বলছি না ফুল ফ্লেজেড কোয়ান্টিটি। যখন মার্কেটে বড়সড় যদি কখনো ক্র্যাশ আসে সেই সময় ফুল ফ্লেজেড কোয়ান্টিটি, জানেন মার্কেটে তখন ফিয়ার থাকবে। এটা একটা এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, মার্কেটে যখন সবথেকে বেশি ফিয়ার থাকবে তখন মার্কেটে ইনভেস্টেড থাকা ভালো, কারণ মার্কেটে তখন সবাই ফিয়ার, তখন মার্কেট থেকে সবাই বেরোচ্ছে, সেই সময় ইনভেস্টেড থাকলে সেখানে সেফটি থাকবে। আর মার্কেটে যখন গ্রিড বেশি, চারিদিকে মার্কেটে সবাই পয়সা লাগাচ্ছে, সেখানে গ্রিড বেশি, তো সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা কমিয়ে নেওয়া ভালো, অনেকটা কমিয়ে নেওয়া ভালো।
তাতে কি সুবিধা হয় যে আপনার কাছে ক্যাশ হ্যান্ডি থাকলে আপনি যদি কখনো পরবর্তী ক্র্যাশ বা কখনো কারেকশান হয় মার্কেটে, তখন সেখানে ইনভেস্টমেন্ট আরও বাড়াতে পারবেন। তো এখানে একটা এই রেঞ্জে এলে এখানে একটা করতে পারেন, এবিসির মতো একটা নিচের দিকে আসছে আপাতত। তো এখানে একটা ভালো সুযোগ সুবিধা আছে বাটা ইন্ডিয়াকে। আপনি যদি দেখেন বাটা ইন্ডিয়ার মান্থলি চার্ট দেখুন, কত সুন্দর একটা রেঞ্জ তৈরি করেছে, বহুত দিন ধরে একই রেঞ্জে, 2020 থেকে 2025 5 বছর ধরে একটা কারেক্টিভ প্যাটার্নে রয়েছে। তো এখান থেকে একটা মুভমেন্ট যদি কখনো আসে, আমি যদি ভাবছি যে আমার এর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটা, যদি কখনো ক্র্যাশ কোর্সে যদি মার্কেটে আসে, তো একটা রেঞ্জ বানিয়ে রেখেছি। তো এর আশেপাশে যদি আসে বা এই রেঞ্জের আশেপাশে, মানে এই এরিয়াটা এমন এরিয়া না, এই এরিয়া থেকে অ্যাভারেজ করে 1-1.5 বছরের মধ্যে যদি কখনো এই মুভমেন্ট দেয় না, ভালো মুভমেন্ট দেবে এই শেয়ারটা। তো ফিউচারের জন্য ভালো, এইটুকু বলতে পারি। মানে 2-3 বছর, 4 বছর, 5 বছর এই টাইম ফ্রেমের জন্য বলছি। তারপরে এবার একটা স্টক নিয়ে আলোচনা করব, হ্যাপিয়েস্ট মাইন্ড। অনেক দিন এই স্টকটা, মানে আমি বলবো যদি সবথেকে বড় মানে খুনচোষা যদি স্টক হয়, মানে টাটা মোটরসের পরবর্তী কোনো স্টক যদি হয় খুনচোষা স্টক, সেটা হচ্ছে এই হ্যাপিয়েস্ট মাইন্ড। আইটি স্টক, খুব ভালো স্টক, মানে আমি বলবো না কোম্পানি ভালো, কোম্পানি এআই এর ওপর কাজ করছে, কোম্পানির ফিউচার প্রসপেক্টাসও অনেক ভালো মেনলি, কিন্তু মানে মান্থলি চার্টে চালিয়েছি, মানে কীরকমভাবে গ্রাইন্ড করতে করতে নেমেছে। হ্যাঁ, এটা ঠিক যে এখন এই যে লেভেলে আছে, এখান থেকে এর নিচে যাওয়া, মানে এর পুরোপুরি লোটায় কেটে দেবে এই সম্ভাবনাটা খুব কম। কারণ এই যে নিচের দিকে আসছে না, এই প্যাটার্নটা হচ্ছে কারেক্টিভ প্যাটার্ন, আর কারেক্টিভ প্যাটার্ন কখনোই এই ইম্পালসিভ প্যাটার্নটাকে এত মানে কেটে দেবে না, শর্ট করে কাটার চান্স খুব কম। বড়জোর হাই, খুব এক্সট্রিম কেসে তো 450 এই রেঞ্জে হলেও আসতে পারে। আমার ম্যাক্সিমাম রেঞ্জ ছিল এটা, ওর নিচেও চলছে ঠিক কথা, কিন্তু এইখান থেকে অল্প কোয়ান্টিটি, আমি বলবো না যে হিউজ কোয়ান্টিটি, অল্প কোয়ান্টিটি বাই করে একটা টেস্টিং ট্রেড নিয়ে রেখে দেওয়া যেতে পারে। মানে কারোর যদি ক্ষমতা থেকে 1 লাখ ইনভেস্ট করার, তো আমি বলবো 20,000, 15,000, 20,000 লাগিয়ে রেখে দিয়ে দেখুক না কী হয়। স্টপ লস আমি একটা বলে রাখছি, এই রেঞ্জে গেলে, এর নিচে গেলে কিন্তু এই স্টকটা আরও খারাপ হয়ে যাবে। মানে এখনও অলরেডি খুব খারাপ, এবং আরএসআই খুবই লোতে চলছে, 26-এ আরএসআই উইকলিতে চলছে, মানে ডেলি টাইম ফ্রেমে ভাবো কী অবস্থা। তো এই স্টকে একটা রেঞ্জ আমি দিয়ে দিচ্ছি, মান্থলিতেই দিতে হবে কারণ এটা এতে নেই। মান্থলিতে ম্যাক্সিমাম রেঞ্জ যদি কখনো আসতে চায়, তো মান্থলিতে এখানে ক্লিয়ারিটি হবে না, উইকলিতে যেতে হবে। হ্যাঁ, ম্যাক্স টু ম্যাক্স এই রেঞ্জে আসতে পারে যদি কখনো খুব এক্সট্রিম কেসে, এই রেঞ্জটায়, এই 100 পয়েন্টের রেঞ্জ আছে, এখানে ম্যাক্সিমাম আসতে পারে, আমার মনে হয় না আসবে। তা আমার মনে হয় একটা ওয়েভ কমপ্লিট করে ফেলেছে। আমার এখানে যদি আমি ওয়েভ ক্যালকুলেশনও করি, ওয়েভের একটা হিসাবও করি, যদি এখানে 1 2 3 4 5, এখানে একটা টোটাল একটা ওয়েভ কমপ্লিট করেছে, ডাউন ট্রেন্ডিং ওয়েভ। ও না, সরি, এ বি সি, 1 2 3, এখানে 1 2 3 4 5, হ্যাঁ, এ বি সি পুরো প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। এটা প্যাটার্ন অলমোস্ট কমপ্লিট। এটা ফিফথ ওয়েভে ফিফথ পার্টে চলছে, একদম লাস্ট পার্টে, যেটা এক্সট্রিম কেস হয়, এক্সট্রিম ফিয়ারের যে কেসটা হয় সেই কেসে চলছে এই মুহূর্তে পরপর। তো আমার মনে হয় যে এটা আগামী কয়েক মাসের মধ্যে যদি মার্কেট কখনো ঠিক হয়, বা ঠিক হলেও, বা যদি মার্কেটে ক্র্যাশও হয়, এর মধ্যে বেশি ফল আমার মনে হয় আসবে না। তো এই স্টকটাকে একটু দেখতে পারো, খুব ভালো স্টক হ্যাপিয়েস্ট মাইন্ড। অনেক পেন দিয়েছে, আর যে স্টক বেশি পেন দেয় সেই স্টকের রিটার্নও ভালো আসে। ক্যাম্পস বলে একটা স্টক আছে, খুব ভালো স্টক ক্যাম্পস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের শেয়ার মার্কেট রিলেটেডও অনেক এটা কাজ করে, বিভিন্ন রকমের টেকনোলজি সার্ভিসের একটা ভালো কাজ আছে। তো এই স্টকটা আমি যদি বলি উইকলি চার্টে যাই, তো উইকলি চার্টে এই রেঞ্জের আশেপাশে যদি কখনো পাওয়া যায় এই স্টকটাকে 3,800 এই রেঞ্জে, আমি যদি এখানে যদি দিই, আমি একটা রিট্রেসমেন্ট চেক করি, আমি কিন্তু সব ইনভেস্টমেন্টের কথা বলছি এখানে, ঠিক আছে,
তো ম্যাক্সিমাম এই রেঞ্জে যদি কখনো আসে তো এই স্টকটাকে ধীরে ধীরে ওয়াচ লিস্টে দেখতে হবে, দেখে সি ফরমেশন বাকি আছে, সিটা হয়ে গেলে এই স্টকটাও খুব ভালো স্টক। মার্কেট যদি কখনো আগামী কয়েক মাসে যদি ক্র্যাশ প্রুস বা নিচের দিকে কারেকশন করে তো এই স্টকটাকে নিচের দিকে দেখা যেতে পারে, ভালো স্টক। আরেকটা স্টক রিসেন্টলি আমি দেখছিলাম, সেটা হচ্ছে গ্রাফাইট। হ্যাঁ, খুব ভালো স্টক, মান্থলি টাইম ফ্রেম আমি চালিয়ে দিচ্ছি, অনেক দিন ধরে কারেকশন করছে স্টকটাই। দেখুন কীরকম, দেখুন ট্রায়াঙ্গেল টাইপের প্যাটার্ন বানাচ্ছে। আর একটা লেগ নিচের দিকে বাকি আছে, এই লেগটা কমপ্লিট হয়ে গেলে এই রেঞ্জের আশেপাশে যদি কখনো 300-400-এর আশেপাশে যদি পাওয়া যায় কখনো, বা যদি নিচে গিয়ে আবার উপরের দিকেও নেওয়া যায়, ভালো রিটার্ন দেবে। এই দেখুন না, লাস্ট টাইম যখন এই শেয়ারটা যখন কারেকশান করেছে, ধরুন 2008-9 থেকে 2017, মানে 10 বছরের অলমোস্ট কারেকশান, 9 বছরের অলমোস্ট কারেকশান। তো 9 বছরের পরে রিটার্নটা কি 77 টাকা স্টক, অলমোস্ট 10 গুণ 12 গুণ করে দিচ্ছে। তো এই স্টকের রিটার্ন ভালো আছে। তো সাইকেলের সব এইসব স্টক হচ্ছে সাইক্লিক্যাল স্টক। তো ঠিক টাইমে এইসব স্টককে ধরতে হয়। তো এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কমপ্লিট হয়ে গেলেই, যখনই এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে ব্রেকআউট কখনো দিয়ে দিলে, এরকম ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে ব্রেকআউট দিয়ে দিলেই ব্যাস, উপরের দিকে চান্স যদি থাকে যে ব্রেকআউট দিচ্ছে, তার একবার নিচের দিকে স্টপ লস লাগিয়ে এটা রাইট করা যেতে পারে। এটা ভালো স্টক আছে। এরই একটা ছোটো ভাই রয়েছে, ছোটো ভাই বলবো না, বড় ভাই বলবো, এই HEG বলে, সেম স্টক, সেম কোম্পানি, মানে কাজ সেম, এদের দুজনে সেম টাইপের প্যাটার্ন। এর মধ্যে একটা নিচের দিকে এই অপশান আছে, নিচের দিকে একবার আসবে, যদি এসে যায় তো অপরচুনিটি আছে নেওয়ার। এই রেঞ্জে আমি নিতে বারণ করবো, একটুখানি যদি কারেকশান আসে মার্কেটে, তখন নিলে আই থিঙ্ক বেটার হবে। আরও যদি কিছু স্টক নিয়ে আলোচনা করি, জুবিলিয়ান্ট ফুড বহুত দিন ধরে কারেকশান করছে, 2021 থেকে অলমোস্ট কারেকশান চলছে। তো আমার মনে হয় এই উইকলি টাইম ফ্রেমে একবার আসবে, এই লাইনটাকে টাচ করতে আসবে। এই লাইনটার আশেপাশে যদি কখনো আসে নেওয়া যেতে পারে, এখন নিয়ে লাভ নেই, আমার মনে হয় একবার আসবে, চান্স আছে। কারণ আমি যদি ওয়েব অ্যানালিসিসও করি, এখানে একটা আসতে পারে, এই রেঞ্জ আস্তে আস্তে নিচে আসবে, আর এই রেঞ্জটাকে সময় কাটাবে, এর টাইম এখন সময় আছে এখনও। আমি যদি মান্থলি টাইম ফ্রেমে দেখি, এখন সময় কাটাবে 5 বছর, 2026-27-এর নিচে, একে এখন অ্যাভয়েড করে দাও, এখন টাইম লাগবে এর কারেকশানে। ইমামি স্টকটাকে দেখা যেতে পারে, কারণ বহুত দিন ধরে কারেকশান করছিল ইমামি। তো 2000, আমি যদি দেখি 2015 থেকে, হ্যাঁ আই থিঙ্ক 2015 থেকে ভালো কারেকশান করছে কন্টিনিউ। ব্রেকআউটও দিয়েছিল, কিন্তু ব্রেকআউট সাস্টেন হয়নি, মার্কেট ক্র্যাশ করেছে, ও করে গেছে। এমন এটা এবিসি প্যাটার্ন করছে, মানে এবিসি মানে ফার্স্ট বি, একটা সি ওয়েভ বাকি আছে। সি ওয়েভ এই রেঞ্জের আশেপাশে যদি কখনো আসে, বা এই রেঞ্জে এই লাইনটার আশেপাশে যদি আসে, এই স্টকটাকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ইনভেস্টমেন্টের জায়গা আমি বলছি, ট্রেডিংয়ে তো ছুটকা অপরচুনিটি সব জায়গায় পাওয়া যায় কখনো না কখনো, ট্রেডিংয়ের হিসাবে আমি বলছি না, কিন্তু আমি বলছি মার্কেটে আপনি দেখুন, এবারে আপনাকে কতগুলো স্টক দেখালাম, সব স্টকে ডাউন, কিন্তু মার্কেট দেখুন একটা হাইয়ের আশেপাশে ঘুরছে। তাহলে কি বুঝছেন মার্কেটে? এই দেখুন, আপনাকে রেন ইন্ডাস্ট্রিজ বলে একটা স্টক আছে, খুব প্যাথেটিক কেন বলছি, আমি স্টকে ইনভেস্ট করেছিলাম, তো আমাকে এত পেন দিয়েছে, মানে স্টকটার মোমেন্টাম এলোই না। একটা বড় মোমেন্টাম লাস্ট এসেছিলো 2017-18-তে, তারপরে এই যে কারেকশান দিয়েছে, দেখ কন্টিনিউ কারেক্টিভই হয়ে আছে, কারেক্টিভ প্যাটার্নই চলছে। বড় জোর হয়তো এই লোটাকে একবার ব্রেক করতে পারে, হ্যাঁ একবার লোটাকে ব্রেক করে এই রেঞ্জের আশেপাশে একবার আসতে পারে, 112-15। তো এইখান থেকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অনেক দিন ধরে কারেকশান করছে, এটা মোমেন্টাম আসলে বড় আসবে এই স্টকটা। কোম্পানি খুব একটা খারাপ নয়, কোম্পানির সময় খারাপ যাচ্ছে তাই। ডিভিএস ল্যাবের চার্টে, এই তো রাজা স্টক, এর স্টকের দেখে লাভ নেই। এই স্টক যারা মোমেন্টাম এই সব জায়গায় নিয়ে ফেলেছে তাদের ব্যাপার ছেড়ে দিন, এখন এই মুহূর্তে এই স্টকে নিয়ে লাভ নেই। আসলে মোমেন্টাম আসবে, কিন্তু বড় সড়ো মোমেন্টামে এক্সপেক্টেড নয়, ছোটোখাটো ট্রেডিংয়ের জন্য এইসব স্টক ট্রেডিংয়ের জন্য ঠিক আছে। যারা অলরেডি নিচে নিয়ে ফেলেছে, খেয়ে নিয়েছে, উপরের দিকে বড় যাননি, তারা খেয়ে নিয়েছে, এখন আর নতুন করে কিছু এক্সপেকটেশন এখান থেকে রাখা উচিত না। হ্যাঁ, টাটা মোটরসে এমনি দেখুন পেনফুল দিয়েছে অনেক,
টাটা মোটরসে দেখুন এটা উইকলি কারেকশান করছে, উইকলি টাইম ফ্রেমে নিচে গেছিলো এটা তো আমার মনে হয় যদি কখনো এই সব জোনে বা একটু নিচের দিকে এই জোনটাকেও একবার যদি কেউ রিটেস্ট যদি কখনো আসে রিটেস্ট করতে এই নিচের দিকে এই জোনটা 558, 540 এই জোনটা আশেপাশে যদি কখনো আসে, কোনো ক্র্যাশ ক্রুসে আসুক বা কোনো মার্কেট কারেকশানে আসুক, যে কারণেই আসুক না কেন, তো এলে এটাকে দেখা যেতে পারে। কিন্তু এর মধ্যে কিন্তু টাইম কারেকশান বাকি আছে, কারণ এই 2024 থেকে চলছে 2026, 27 বা 26-এর মিড করে এর মোমেন্টাম হয়তো আসতে পারে। এখনও টাইম কারেকশান বাকি আছে। একটা স্টক আছে ডেলিভারি, এই স্টকটা খুব ভালো, মানে প্যাকেজিংয়ে যারা ডেলিভারি সম্পর্কে জানে, যারা বিজনেস করে, অনলাইন বিজনেস করে, তো তাদের কাছে এই কোম্পানিটা সম্পর্কে অজানা নেই, কারণ এই ভালো মানে প্রচুর ডেলিভারি এখন যেভাবে বেড়েছে মার্কেটে, অনলাইন বিজনেস যেভাবে বেড়েছে, তাই এইসব কোম্পানি আস্তে 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 ফ্লারিশ করবে আগামী দিনে। তো এটা একটা নিচের দিকে মোমেন্টাম দিয়েছিল, নিচের দিকে একটা কারেকশান করেছে, টোটাল কারেকশান করে কমপ্লিট করে গেছে কারেকশান, এবং কারেকশান কমপ্লিট করে ব্রেকআউটও দিয়ে দিয়েছে, আর এটা একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে। একে যদি কখনও কারেকশানে কেউ পায়, আমি বলবো বাই করে নাও উইদাউট এনি ডাউট। পুরো ইম্পালসিভ স্ট্রাকচার আছে, ইম্পালসিভ স্ট্রাকচারে এখানে একটা হয়তো A B C করে যদি কখনো এই 399 বা কখনো এই রেঞ্জের আশেপাশে একটা নিচের দিকে রেঞ্জের ঠিকঠাক, মানে আমি যদি একটা রিট্রেসমেন্ট লাগিয়ে দিচ্ছি, রিট্রেসমেন্ট লাগিয়ে যদি কখনো এই রিট্রেসমেন্টের আশেপাশে কোনো রিট্রেসমেন্টের আশেপাশে পাওয়া যায় 38% বা 50% রিট্রেসমেন্ট স্টিল, মানে আমি বলবো যে কোনো কারেকশানে একে নেওয়া যেতে পারে। এখন নয়, এখন নিলেও নিতে পারে অল্প অল্প কোয়ান্টিটিতে, কিন্তু আমি বলবো একটু কারেকশান বাকি আছে, কারণ ফার্স্ট ওয়েভ কমপ্লিট করে গেছে, তো সেকেন্ড ওয়েভের কারেকশানে একটু টাইম নিতে পারে, 2-3-4 মাস হয়তো টাইম নিতে পারে। তো সেখানে যদি নিচের দিকে যদি সুযোগ পাওয়া যায় এই স্টকটাকে, আগামী দিনের জন্য খুব ভালো আমি বলবো। তো মোটামুটি স্টকস নিয়ে অনেক আলোচনা করলাম, এবং আরও অনেক স্টক আছে, আমি সব নিয়ে আলোচনা করতে চাইছি না। প্রচুর স্টক আছে নিচের দিকে পড়ে আছে, মার্কেট এক জায়গায় রয়েছে এবং স্টকের মুভমেন্টাম অলরেডি ভেতর থেকে শুরু হয়ে গেছে। তো আগামী দিনে যদি মার্কেটে কখনো বড় কারেকশান বা ক্র্যাশ আসে, তো চান্সেস আছে হাই যে এবার একটা কিছু মার্কেট ডিসিশান নেবে, যে আইদার ওপরে গিয়ে নিচে আসবে আর ডাইরেক্ট এখান থেকে নিচে যাবে, এরকম কিছু একটা সিনারিও প্লে হতে পারে। আর যদি ওপরে গিয়ে নিচে যায়, তাহলে আমি বলবো খুব সেটা পেনফুল, মানে নর্মাল সাধারণ ইনভেস্টারদের জন্য সেটা খুব পেনফুল হবে। মার্কেটে যারা নর্মাল, যারা কিছু জানে না, সাইকেল বোঝে না, বা মার্কেটের রিসেন্ট এসছে, জুম্মা মার্কেটকে দেখে এসছে 2023-24-এ, যারা মার্কেট কতটা বোঝেনি, তাদের ক্ষেত্রে খুবই পেনফুল হবে। স্টক নিয়ে বসে আছে, ভরা করে স্টক নিয়ে বসে আছে চারিদিকে, তাদের ক্ষেত্রে পেনফুল হবে যদি ওপরে গিয়ে নিচে আসে। আর এখান থেকে নিচে পড়া, এখান থেকেও চান্স আছে নিচে পড়তে পারে, কারণ অলরেডি কারেক্টিভ রেঞ্জেই আছে, সাইডওয়েজ একটা ট্রায়াঙ্গেল টাইপের বানাচ্ছে নিফটি। তো আপাতত এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে স্টক রিলেটেড বা মার্কেট রিলেটেড আরও ভালো ভালো ভিডিও বানাবো, কন্টেন্ট বানাবো। তো আপাতত এই পর্যন্তই, নমস্কার।